জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। অনেক দেশের তুলনায় অভ্যুত্থান পরবর্তী সময়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আয়োজিত মননে জুলাই বিষয়ক এক অনুষ্ঠানে কথা বলেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এছাড়াও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পরবর্তী নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। এই বাংলাদেশকে আমরা, এই জুলাইকে আমরা কাউকে নষ্ট হতে দিব না, কাউকে এই জুলাইকে আসলে জুলাই সম্পর্কে যদি কেউ অতটুকু স্পর্ধা দেখায় সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না, এবং আমরা বাংলাদেশের সবাই একত্রিত থাকবো। যে সবার আগে বাংলাদেশ বলি, এটা বিএনপি স্লোগান বলে এটাকে ডিসকার্ড করার দরকার নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আসলে আমরা এমন একটা দেশ চেয়েছিলাম হাসিনার সময় যে সবার আগে বাংলাদেশ, হাসিনার সময় সবার আগে অন্য কোনো দেশ ছিল, তাই না? কিন্তু আমরা বলছি সবার আগে বাংলাদেশ। আমরা যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ এইভাবে ভাবতে পারি। এবার দেশি বিদেশি অপেক্ষাকৃত ভালো ব্যাংকগুলোর বিরুদ্ধেও অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। পাচারে জড়িতদের শনাক্ত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী, অগ্রণী ও জনতা, বেসরকারি খাতের ব্র্যাক, প্রাইম এবং বিদেশি ব্যাংক HSBC-তে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত দল। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ, আমদানির বিপরীতে নস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি করা হয়নি। এমনকি অর্থ পাচারের প্রমাণ ধ্বংস করতে আইটি সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলারও অভিযোগ উঠেছে এসব ব্যাংকের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধান বলছে, ব্যাংকগুলোর ট্রেজারি ও আইটি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সাথে সরাসরি জড়িত। তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 6টি পৃথক বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। এর মধ্যে পরিদর্শন বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা রয়েছেন। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম নগরে থামছে না বর্ষণ ও দমকা হাওয়ার দাপট। টানা 3 দিনের বৃষ্টিতে নগর জীবনে নেমে এসেছে নানা ভোগান্তি আর স্থবিরতা। বিস্তারিত চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকা থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? আমরা যেটি দেখছি, গত 3 দিনে যদি বৃষ্টি হিসেব করে তাহলে 700 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে পুরো চট্টগ্রাম নগরীতে। গত 24 ঘন্টায় আমরা যেটি জেনেছি 179 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং 3 দিনের বৃষ্টিতে আসলে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো আছে সেগুলো থেকে পানি নামছে না। আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। এখানে যেটি দেখাচ্ছিলাম যে আসলে গত 2 দিন ধরেই এখানকার মানুষ বা বাসিন্দা যারা আছেন তারা এমন দুর্ভোগ মারিয়ে চলাচল করছেন, এবং এই এলাকার মধ্যে যারা থাকেন বা এলাকায় যারা আসছেন এই সড়কটি পেরিয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে। এবং এর পাশাপাশি যে আরও 3 থেকে 4টি সড়ক আছে কাতালগঞ্জ এলাকার, সবগুলো সড়কেরই একই অবস্থা, এবং এই সড়কটিতে এখন যারা চলাচল করছেন তারা এভাবেই গত 2 দিন ধরে চলাচল করছেন। এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে বৃষ্টি কিন্তু আরও 2 দিন হতে পারে, তাদের যেই সতর্কবার্তা আছে। এবং আসলে এত যে বৃষ্টির পরিমাণ সেটি কিন্তু চট্টগ্রামবাসী আগে কখনো দেখেনি। 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, এবং এখনও আসলে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি থেমে থেমে কখনো হালকা বৃষ্টি হয়ে পড়ছে, আবার কখনো অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখছি, সাথে দমকা হাওয়া আছে। সব মিলিয়ে জনজীবন স্থবির,
চরম দুর্ভোগ নিয়ে এখানে চলাচল করতে হচ্ছে এবং এই জলাবদ্ধতার কারণে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের বাসাবাড়িতে খাবার পানি এবং ব্যবহার্য পানির সংকট দেখা দিয়েছে, যেহেতু অধিকাংশ বাসার নিচে পানির যে মোটর সেই পানির মোটর থাকে এবং পানির যে মোটর রয়েছে সেগুলো যেহেতু পানির জলাবদ্ধতার পানিতে তলিয়ে গেছে, সেহেতু ওয়াসার যে পানি বা ব্যবহারযোগ্য যে পানিগুলো সেগুলো তোলা যাচ্ছে না। এবং এই কারণেই আমরা দেখছি যে এখানে তীব্র ব্যবহারযোগ্য পানির যে সংকট, খাওয়ার পানির যে সংকট সেটি যেমন দেখা যাচ্ছে, পাশাপাশি দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকছে না এসব এলাকায়। তো আমরা যেটি আগেরবারও বলছিলাম যে চট্টগ্রামের যারা কর্তৃপক্ষ আছে, সিডিএ, সিটি কর্পোরেশন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে চট্টগ্রামের অধিকাংশ সড়ক বা অধিকাংশ এলাকায় এবার আসলে সেভাবে জলাবদ্ধতা নেই। তবে এই সব এলাকা অর্থাৎ সুলকবহর, কাতালগঞ্জ, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া এলাকায় আমরা দেখছি যে জলাবদ্ধতা আছে। তারা যুক্তি হিসেবে বলছেন যে জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ চলছে চট্টগ্রাম নগরীতে, সে জলাবদ্ধতা প্রকল্পের কাজ এইসব এলাকার সাথে সংশ্লিষ্ট খালে এখনও শেষ হয়নি। 36টি খালের কাজ চলছে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় এবং 30টি খালের কাজ শতভাগ শেষ হলেও 5টি খালের কাজ আমরা যেটি দেখেছি 98% শেষ হয়েছে এবং একটি খালের কাজ অর্থাৎ হিজরা খালের কাজটি 68% হয়েছে, যে কারণে আসলে এইসব এলাকার মানুষ এখনও দুর্ভোগ পাচ্ছে। তবে মেয়র যেটি বলছেন যে এইসব এলাকায় যে খালগুলো আছে সেগুলো কাজ যদি সম্পন্ন হয় তাহলে এইসব এলাকার মানুষের দুর্ভোগ কমে যাবে। কিন্তু প্রতি বছরই এমন আশ্বাস দেওয়া হলেও আমরা যেটি দেখি যে এইসব এলাকার মানুষকে বরাবরের মতোই দুর্ভোগ পোহাতে হয়। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম। নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণ মামলার 13 বছর পর ধর্ষক মোহাম্মদ হেলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ধর্ষণে জন্ম নেওয়া শিশুটি পেল পিতৃ পরিচয়। দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় দেয়া হয়। একই সাথে নগদ 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল প্রদান করেন। জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নুরুল কবির রুবেল জানান, ধর্ষণে জন্ম নেওয়া শিশুটি উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি ভোগ দখল করতে পারবে, আর এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। মামলার বিবরণে জানা যায়, বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় প্রসূতি হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে এই ঘটনার 2013 সালের 13 জুলাই বারহাট্টা জেলা থানায় একটি মামলা দায়ের করা হয়। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে প্রাণহানি হয়েছে 5 মাদ্রাসা শিক্ষার্থীর, বহু হতাহতের শঙ্কা। এদিকে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে খোলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন 1000-এর বেশি বাসিন্দা। এ নিয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি রাহাত। শুনতে যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, উখিয়ায় পাহাড় ধসে সবশেষ কি খবর আছে আপনার কাছে? নোমান আবদুল্লাহ, উখিয়া আবারও রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে উখিয়া একটি রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারে এই ঘটনা ঘটে। যতটুকু আমরা খবর পেয়ে নিশ্চিত হয়েছি সেটি একটি মাদ্রাসা ছিল এবং মহিলা মাদ্রাসা ছিল। সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এবং জানা গিয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আবারও পাহাড় ধস হওয়ার সাথে সাথে 2 জন শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে 5 জনের মৃত্যুর খবরটা আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি। যদিও বা টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, টানা সকাল থেকে এই ভারী বৃষ্টিতে পাহাড় ধসের একটি শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসন থেকে, এবং তাদেরকে রোহিঙ্গা ক্যাম্প অথবা কক্সবাজারের মধ্যে যে পাহাড়ের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে নানাভাবে সতর্ক করা হচ্ছে। পাহাড়ের পাশে যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে, এমনটিও আমরা শুনতে পেয়েছি। সেক্ষেত্রে আবারও আজকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর 2 দিন আগে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কক্সবাজার শহরে 1 জন এবং পেকুয়াতে 1 জন। এ নিয়ে কক্সবাজারে আমরা বলতে পারি আজকে সহ মোট 17 জনের মতো পাহাড় ধসের প্রাণহানির ঘটনা ঘটেছে। যতটুকু বলতে পারি, কক্সবাজারে আজকে 24 ঘন্টায় প্রায় 95 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আরও কয়েকদিন পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেক্ষেত্রে পাহাড় ধসের যে
শঙ্কা করা হচ্ছে সেটি কিন্তু আবারও ঘটেছে, আর সেটি আবারও রোহিঙ্গা ক্যাম্পের যে বিষয়টি প্রতি বছরে এমন ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প যে মাটিগুলো রয়েছে সেগুলো খুবই নরম হওয়াতে এবং বালি মাটি হওয়াতে সেক্ষেত্রে যে কোনো একটু বৃষ্টি হলে সেখানে পাহাড় ধসের সংখ্যা থাকে। যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে টানা, আমরা লক্ষ্য করতে পেরেছি কক্সবাজারে টানা 10টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত যে ভারী বৃষ্টি অব্যাহত হয়েছে, সেক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনায় 5 শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। জানা গেছে এই লার্নিং সেন্টারটি একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এমনটি আমরা জানতে পেরেছি। সে সময়ে ক্লাস চলছিল, সেক্ষেত্রে পাহাড় ধসের ঘটনা ঘটলে সেখানে মুহূর্তে মাটি চাপা পড়ে অনেক শিক্ষার্থী, সেক্ষেত্রে রোহিঙ্গা শিক্ষার্থী, সেক্ষেত্রে 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। নোমান আবদুল্লাহ, এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। কক্সবাজারের পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। আমরা চলে যাব বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী রিজভি জানাবেন বান্দরবানে পাহাড় ধস ও দুর্যোগ মোকাবেলায় কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? একটু আগে কিন্তু বান্দরবান চট্টগ্রাম শহরের কসাইপাড়া এলাকায় কিন্তু পাহাড় ধসের কারণে কিন্তু বান্দরবান চট্টগ্রাম সড়ক বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি বিশাল পাহাড় ধসের কারণে কিন্তু অনেক দুই পাশে কিন্তু যানবাহন কিন্তু জমা পড়েছে। আমরা একটা বিষয় জানিয়ে রাখি, একটু আগে এই ঘটনা ঘটার পর এই ঘটনায় কিন্তু কোনো হতাহত নেই। তবে এই সড়কটি ইতিমধ্যে সড়কটি স্বাভাবিক করার জন্য কিন্তু ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু তারা কাজ চালিয়ে আসছেন। আমরা রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু কাজ চালিয়ে আসছেন। একটু বিষয় জানিয়ে রাখি, মাত্র 20 থেকে 25 মিনিট আগে 25 মিনিট কিন্তু এই সড়কটি বসে যাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত বান্দরবান চট্টগ্রাম শহর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু তারা সড়ক যোগাযোগ সচল রাখার চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু একটি টিম কাজ করছেন এবং ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে এই সড়ক ধসে যাওয়ার কারণে কিন্তু বান্দরবান চট্টগ্রাম সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু রাস্তার দুই পাশে মানুষের ভিড় জমেছে এবং সড়কে কিন্তু দুই পাশেই কিন্তু গাড়ির যথেষ্ট পরিমাণ জেলা শহরে বান্দরবান শহরে কিন্তু বিদ্যুৎ নেই। তো একটি বিষয় জানিয়ে রাখি, এই সড়কটি সচল করতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা লাগবে। তার মধ্যে বিদ্যুৎ না থাকায় কিন্তু মানুষের জনজীবনে কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমরা কিছু ক্যামেরার চোখে দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই রোডটি কিন্তু তারা সচল করার জন্য 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এই সড়কের কিন্তু পাহাড় ধসের কারণে কিন্তু একদম বান্দরবান থেকে চট্টগ্রামের সড়ক যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এখন বিচ্ছিন্ন হওয়ার পর থেকে কিন্তু মানুষের ব্যাঘাত ঘটছে। তো আমরা দেখতে পেয়েছি এখানে একটি বিদ্যুতের খুঁটিও রয়েছে, সেই খুঁটির উপরে কিন্তু একটি গাছ পড়ার কারণে কিন্তু বিদ্যুৎ আসতেও কিন্তু সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের দুটি টিম কিন্তু এই সড়কটিতে কাজ করছে, তারা যোগাযোগ সচল করার জন্য। ইতিমধ্যে এই কাজটি করার জন্য এখানে সাধারণ মানুষও কিন্তু কাজ করছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, মাত্র 20 থেকে 25 মিনিট আগে কিন্তু এই পাহাড় ধসের কারণে কিন্তু বান্দরবান চট্টগ্রাম সড়ক যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তার দুই পাশে গাড়িগুলো একদম আজকে একদম ভিড় হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের উপর ধারাবাহিক শক্তিশালী হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেনকম জানায়, একটি আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করায় তেহরানের উপর এই হামলা চালানো হয়। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক বন্দরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে স্পিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে তেহরানের তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞার অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আর এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এই সিদ্ধান্তটি যুদ্ধ শেষ করা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের লঙ্ঘন। করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.econ, ইউটিউবে দেখুন youtube.com/c/econtv।